আমাদের ভবিষ্যৎ কি ধরনের আর কিভাবে তৈরি হবে সেটার প্রস্তুতিকরণ এই বাজেটের মধ্যে রয়েছে। আপনারা আগেই জানেন 50 বছর পূর্তি উপলক্ষে পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরা সরকারও আগামী 25 বছরে ত্রিপুরাতে কি কি হবে, ত্রিপুরা কোন দিশাতে যাবে সেটা আমরা আপনাদের সামনে প্রস্তুত করেছি। এই বাজেটে যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি আগেই কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন 6,000 টাকা করে প্রতি বছর, যেখানে ত্রিপুরা রাজ্য 2,44,000 ফ্যামিলি সেই 6,000 টাকা করে পেয়ে থাকেন কৃষকরা। আর এমএসপি যেটা এই সরকার আসার পর এমএসপি ত্রিপুরাতে লাগু হয়েছে, আর মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের জন্য এই বাজেটে 2.37 লাখ করোড় 2.37 কোটি টাকা মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। সেই বিষয়ে খরচা করা হবে, সেটা কৃষকদের জন্য একটা বড় উপহার। তার সঙ্গে সঙ্গে পিএম হাউজিং যে স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন। আর সেই স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীজি 48,000 কোটি টাকা ব্যয় করে 80 লাখ আরো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে। একদিকে এমএসপি বড় মাত্রায় বিনিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000 কোটি টাকা, আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে, আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন। সেখানেও 60,000 কোটি টাকা। তো এই বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে, বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যে বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়, আম জনতাকে সশক্তিকরণ করা হয়, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণের মাধ্যমে তুলে ধরেছে। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন। আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,000-1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছর ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। और স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না। और নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করেও এনইসি কে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলোকে আলাদাভাবে সাহায্য করার জন্য। পিএম গতিশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট 16টি ডিপার্টমেন্ট নিয়ে
এই বাজেটের মধ্যে ক্লিয়ারিটির সঙ্গে পিএম গতিশক্তি এই স্কিমগুলি যেগুলো এবার বাজেটে লঞ্চ করা হয়েছে সেগুলো ডাইরেক্টলি মনিটরিং করবে। তো স্বাভাবিকভাবে এমনিতে ত্রিপুরাতে এবং সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিন, তো মাঝখানে আবার পিএম গতিশক্তি, তো আরেকটা মনিটরিং সিস্টেম আমাদের ডেভেলপমেন্টের যে মাপকাঠিগুলো রয়েছে তাকে নিশ্চিত আরো বেশি প্রভাবমান করবে, এটা আমি বিশ্বাস করি। তাছাড়া 400 বন্দে ভারত ট্রেন, 400 সেগুলো চালু করা হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছোট বিষয় না। বন্দে ভারত ট্রেন বেটার ফ্যাসিলিটির সঙ্গে আর আগামী 3 বছরের মধ্যে সেটা ভারতবাসীর কাছে উপহার দেওয়া হবে। দুই লাখ অঙ্গনবাড়ি। আমাদের শিশুরা কোথায় যায়? প্রথমে ইউনিভার্সিটি তো যায় না, প্রথমে আমরা অঙ্গনবাড়িতে যাই, দেন ধীরে ধীরে বড় হই, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন। অঙ্গনবাড়ি আপগ্রেডেশন করার জন্য, অঙ্গনবাড়ি কেন্দ্র আমাদের কাছে আছে, আমরা জানি সবাই, তাকে আপগ্রেডেশন করার জন্য বড় মাত্রায় রাশি রাখা হয়েছে এবং 2 লাখ অঙ্গনবাড়ি পুরো দেশব্যাপী ডেভেলপ করা হবে। আত্মনির্ভর ভারতের মাধ্যমে 16 লাখ রোজগারের সৃজন হবে। আর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে 60 লাখ রোজগার সৃজন হবে। এই বাজেটে আরেকটি বিন্দু হচ্ছে যে কেমিক্যাল বেসড যে এগ্রিকালচার আছে তা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে ন্যাচারাল ফার্মিং আমরা লক্ষ্য করেছি, প্রয়োগ করা হয়েছে গুজরাটে এবং হরিয়ানাতে, যে ন্যাচারাল ফার্মিং কেমিক্যাল ফার্মিং এর চাইতে অনেক বেশি সাকসেসফুল, এবং এই বাজেটে সেটা লক্ষ্য করা গেছে। উজ্জ্বলা যোজনার ফার্দার এক্সটেনশন করা হবে। আরো 1 কোটি উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে নিউ কানেকশন দেওয়া হবে। পঁচাত্তরটি ডিজিটাল ব্যাংকিং ইউনিট শুরু করতে চলছে। 75 ডিজিটাল ব্যাংকিং ইউনিট, সেটা নিউ ইন্ডিয়ার জন্য এটা বড় পদক্ষেপ। ড্রোন বানানোর জন্য স্টার্ট আপ ইন্ডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের যে পাট্টা ল্যান্ড রয়েছে জনজাতীয় অঞ্চলে, আমরা যারা 1,30,000 কাছাকাছি দিয়েছি, আমরা অ্যাপ তৈরি করেছি, মোবাইল অ্যাপ আগেই আপনাদের প্রস্তুতিকরণ করেছি।
সেটাও ড্রোন টেকনোলজিতেই করেছে। আজকাল ভারতীয় বিজ্ঞানীরাই 30 থেকে 35 কিলো নিয়ে ড্রোন চলে যায়, পৌঁছে দেয়, তার ব্যবস্থা ভারতবর্ষ হয়েছে। তো সেই দিশাতে এই বাজেটে আমরা ড্রোন টেকনোলজির বিষয়ে স্টার্ট আপকে অগ্রাধিকার দিয়ে সেই জায়গা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ফল সবজি কৃষকদের জন্য গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস, তার মধ্যে যাতে বড় মাত্রায় কৃষকরা যেতে পারে তার ব্যবস্থা এই বাজেটে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে। সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% এই করোনার পরিস্থিতির পরেও। ডিফেন্সে, যেটা এক সময় ডিফেন্সে আমরা জানি যে বড় মাত্রায় বাজেট আমাদের আছে, থাকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছেন, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেইনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটা লক্ষ্য করেছি যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেইনটেনেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ান্স, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে? যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার, এই বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড়, 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দুই হাজার 23 পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। আর যেটা আমি প্রথমে বলেছি, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব, তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে।
যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23 তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে। 35% ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আপনাদের কাছে আসার আগে আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, বাজেট প্রস্তুত করার আগে থেকে শেয়ার বাজার আপে যাচ্ছে এবং এগুলি প্রমাণিত করে যে বাজেট স্টেবল বাজেট, কৃষকমুখী বাজেট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মুখী বাজেট, জনজাতিদের বাজেট, আম জনতার বাজেট, নিউ জেনারেশনের জন্য বাজেট, জব ক্রিয়েশনের বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে বাড়িয়ে গ্রোথ রেট বাড়ানোর বাজেট और ডিজিটাইজেশনের দিকে যাওয়া, কুল মিলিয়ে এক প্রশংসনীয় এবং আগামী 25 বছর পর্যন্ত আমাদের দিশারেখা কি হবে এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং দেশের বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আরেকটা বিষয়, আমাদের অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার রবীন্দ্রনাথ মহোদয়ের যে প্রয়াণ হয়েছে তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। উনি 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর স্পিকারের ভূমিকায় ত্রিপুরা বিধানসভাকে প্রামাণিকতার সঙ্গে পরিচালনা করেছেন। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। দীর্ঘদিন যাবৎ উনি ডায়ালিসিস নিচ্ছিলেন। ওনার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে। আমি ওনার আত্মার শান্তি এবং সদ্গতি কামনা করি, ওনাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি এবং উনি একটা লম্বা সময় বিধায়ক ছিলেন। 15 বছর তো স্পিকার ছিলেন, কিন্তু বিধায়ক ছিলেন 3 দশক। তো স্বাভাবিকভাবে আমরা একজন বয়োজ্যেষ্ঠ এবং পরিপক্ষ রাজনীতিবিদকে হারিয়েছি। আমি আবারও ওনার পরিবারের সমস্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। চলো, आप लोग कुछ पूछना। স্যার, এবারে কেন্দ্রীয় বাজেট ত্রিপুরার উন্নয়ন এবং আপনার যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাতে কতটা সাহায্য করবে এই লক্ষ্য? देखिए, त्रिपुराते इंफ्रास्ट्रक्चरल डेवलपमेंट आप तो देखेंगे ना, आपके बंधु लोग हाँ आपके ऊपर, तो
ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা রাজ্যের জিডিপি বাড়ায়, আমি আগেই বললাম। তো এই যে 25,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হবে, নিশ্চিত আমাদের অনেকগুলি প্রস্তাব রয়েছে ন্যাশনাল হাইওয়ে, সেগুলো তার মধ্যে আসবে। আর কালকে মাননীয় প্রধানমন্ত্রী 10:30 সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে 2 ওয়ে কথা বলবেন। স্বাভাবিকভাবে বাজেটের উপর বলেছে। আমরা এমনি তো লিখিত ভাবে পাঠিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখে নিয়েছি যে রেলওয়ে এবং ন্যাশনাল হাইওয়ের মধ্যে বড় মাত্রা বাজেটে রাশি রাখা হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের যে 25 বছরের যে রূপরেখা আমরা তৈরি করেছি, সেটার মধ্যে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয় আছে। তো স্বাভাবিকভাবে ন্যাশনাল হাইওয়ে এবং আমাদের রেলের কতগুলি প্রজেক্ট আছে, অল্টারনেটিভ রেলওয়ে লাইন, বিলুনিয়া টু বাংলাদেশের বিলুনিয়া পর্যন্ত লাইন, পেচারতল ধর্মনগর কৈলাসহর লাইন, এগুলো আমরা পাঠিয়েছি সময়ে সময়ে কেন্দ্র সরকারের কাছে। আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের জন্য আমরা লিখেছি যে এজিএমসি বা টিএমসিতে যাতে দেওয়ার পারমিশন দেওয়া হয়, কারণ কি ফ্রেশ এইমস করা অনেকটা সময় সাপেক্ষ। আগে এইমস এর যে প্যারামিটার ছিল সেগুলোর মধ্যে গ্রিন ফিল্ডেই তৈরি করা হতো, এটাই প্যারামিটার। এখন কিছুটা বাস্তবে চেঞ্জ করছে, আমি যতটা জানি। তো স্বাভাবিকভাবে আমাদের টিএমসি হোক আর জিবি হসপিটাল হোক, তো এইমস আমরা নিয়ে আসলে নিশ্চিত যেভাবে ত্রিপুরাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং হেলথের যারা রয়েছেন ডাক্তার থেকে নিয়ে আমাদের হেলথ কর্মীরা, এরপর চাই কার্ডিওতে হোক আর নিউরোসার্জিতে হোক আর বাকি সব ডিপার্টমেন্টে ভালো কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা অনেকাংশে লাভান্বিত হবে। স্যার, আরেকটা প্রশ্ন, যে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা তো ইতিমধ্যে আমাদের বিভিন্ন নাম কুড়িয়েছে সারা বিশ্বে, তো এই যে ন্যাচারাল ফার্মিং, এই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকদের কেমন সাহায্য করবে? নিশ্চিত, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। ন্যাচারাল ফার্মিং এর বিষয়ে হয়তো আমরাও সবাই সঠিকভাবে জানি না, পুরো তথ্য আমার কাছে নেই। একখানা গাই দিয়ে 1 একর জমি চাষ করা যায়। তার জন্য সেই গায়ের বা সেই গাভীর থেকে যা যা মলমূত্র এভরিথিং কাজে লাগিয়ে সেটা করা যেতে পারে। আর সেটা আমরা লক্ষ্য করেছি এখন যে গুজরাটে পরীক্ষামূলকভাবে বড় অংশ করা হয়েছে, হরিয়ানাতে করা হয়েছে, যে প্রোডাকশনও 1.5 গুণা বেশি, আবার খরচা কম। তো আমরা ত্রিপুরা তো ন্যাচারাল ফার্মিং এর দিকে যাব, আমাদের বাজেট আসবে, আমি কথা বলবো এগ্রিকালচার মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে, যে ত্রিপুরা তো আমরা ন্যাচারাল ফার্মিং এর দিকে যাবো। এমনি তো দেখুন ত্রিপুরাতে ন্যাচারাল ফার্মিং আছে, পাইনাপল যেটা রয়েছে এটা ন্যাশনাল ফার্মিং, তার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না। তো কাঁঠাল হোক, আমাদের ফ্রুটস গুলো, কাঁঠাল হোক, পাইনাপল হোক, এগুলো সব ন্যাচারাল ফার্মিং। তো বাস তার একটা মানে ডিক্লারেশন। তো নিশ্চিত ন্যাচারাল ফার্মিং একটা আমাদের জন্য খুব সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে, কারণ কি কেমিক্যাল ফার্মিং এর পর জমির কি অবস্থা সেটা পাঞ্জাব দিয়ে প্রমাণিত হয়। তো ন্যাচারাল ফার্মিং থেকে যত তাড়াতাড়ি আমরা চলে যাব তত দেশবাসীর জন্য ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সময় থাকতেই যে ন্যাচারাল ফার্মিং দিয়ে গিয়েছে, তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা বিষয়, যে প্রাইম মিনিস্টার কি কালকে কথা বলেছে সিএম এর সাথে? আগামীকালকে বলবে 10:30 সকাল মানে এজেন্ডা কি, সাবজেক্ট? जैसे मैंने देखा उन्होंने डिजिटल बजट शुरू किया, मैंने पूरा बजट देखा, प्रस्तुतिकरण बहुत अच्छी थी। और इस बजट 25 साल आगे जाके देश कहां पहुंचेगी और कैसे पहुंचेगा, इस बजट में ये
क्लियरिटी के साथ दिख रहा है। कोई नया टैक्स नहीं है, किंतु किसानों के लिए इतनी बड़ी रकम, इंफ्रास्ट्रक्चर में इतनी बड़ी सुविधा, चाहे वो नेशनल है, वो रेलवे हो, दो ही सबसे बड़ी स्थलपथ के मार्ग है। डिफेंस में हमारे स्वदेशी कंपनियों को 65% रिजर्वेशन, और साथ ही साथ पीएम गति शक्ति के माध्यम से इस बजट को एक मुकाम में पहुंचाने के लिए लगातार मॉनिटरिंग, अर्थव्यवस्था। ये बजट महिला केंद्रिक है, नौजवान केंद्रिक है। ये बजट जो दिव्यांग जन है इनके टैक्स से रिलैक्सेशन के बजट है, और ओवरऑल डेवलपमेंट जो जीडीपी का कल्पना किया गया अगले साल क्या हो सकता है 9.2%, कोविड के रहते हुए भी। तो ये बजट से प्रमाणित तो है भारत आत्मनिर्भर है, सशक्तिकरण की तरफ जा रहे हैं, और डिजिटल इंडिया, न्यू इंडिया, माननीय प्रधानमंत्री जी का जो दिशा है इस बजट में वो दिशा दिखती है। मैं दोबारा माननीय प्रधानमंत्री जी एवं वित्त मंत्री महोदय को इस जो चलमान बजट, भविष्य को देखने वाले बजट, बनाने वाले बजट, इसलिए मैं उनको बहुत बहुत बधाई देता हूं।